নমস্কার, অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। আজকে রামকৃষ্ণ মঠের আদিকথায় পর্বের আলোচ্য বিষয় রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা। দার্জিলিং থেকে কলকাতায় এসে স্বামী বিবেকানন্দ ত্যাগী ও গৃহী ভক্তদের সঙ্গে একটি সভাতে মিলিত হন। সেদিনটি ছিল শনিবার, 1 মে 1897। সময় বেলা 3টে। স্থান উত্তর কলিকাতাস্থ বলরাম বসুর বাড়ির দোতলার হল ঘরে। আনুমানিক 40 জন সভ্য ভক্ত বৃন্দের সম্মুখে স্বামীজি একটি উদ্দীপনাপূর্ণ ভাষণ দেন। সভার নথিভুক্ত কার্যবিবরণীর একাংশে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চিন্তা, উপদেশ ও আদর্শ প্রসারের আন্দোলন সম্প্রসারণশীল এবং সে বিষয়ে মানুষের ক্রমবর্ধমান উৎসুক্য লক্ষ্য করে উপস্থিত ব্যক্তিগণ এক সংঘ গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। সংঘের মাধ্যমে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। তারা সিদ্ধান্ত করেন যে কলকাতায় একটি কেন্দ্র স্থাপনের একান্তই প্রয়োজন। সেখানে সভ্যগণ নিয়মিতভাবে মিলিত হয়ে আলোচনা করবেন। জনসাধারণের মধ্যে পরমহংসদেবের উপদেশ ও আদর্শ প্রচারের জন্য উপায় উদ্ভাবন করবেন। ভারতবর্ষের অন্যত্র এবং আমেরিকা ও ইংল্যান্ডে গঠিত সমভাবাপন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এই প্রতিষ্ঠান যোগাযোগ করবে এবং সংঘের উদ্দেশ্য সাধনের জন্য তাদের সাথে ভাবের আদান প্রদান করবে। ইংরেজিতে লেখা প্রসিডিং অফ দ্য মিটিং এর বঙ্গানুবাদ থেকে এটি উদ্ধৃত। এই বিবরণী স্বামীজির দীর্ঘ ভাষণের অতি সংক্ষিপ্ত রূপ। সভায় উপস্থিত শরৎচন্দ্র চক্রবর্তীর লেখার মধ্যে কিছু বাড়তি তথ্য আমরা পেয়ে থাকি। স্বামীজি তার ভাষণের শেষাংশে বলেছিলেন, আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, তার পূত দেহ অবসানের 20 বছরের মধ্যে প্রাচ্য
ও পাশ্চাত্য জগতে তাঁর পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে। এই সংঘ তাঁরই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা শ্রী শ্রী প্রভুর দাস, আপনারা এ কাজে সহায় হন। স্বামীজির প্রস্তাব সানন্দে গৃহীত হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ ও তাঁর শিক্ষার প্রতি যাদের শ্রদ্ধা ও প্রীতি বর্তমান, তাদের নিয়ে গঠিত হয় একটি সাধারণ সমিতি বা অ্যাসোসিয়েশন। সমিতির উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটি পরিচালন সমিতি নিয়োগের সিদ্ধান্ত করা হয়। পরবর্তী বুধবার 5ই মে 1897 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত দ্বিতীয় সভাতে অ্যাসোসিয়েশন বা সমিতির নামকরণ হয় রামকৃষ্ণ মিশন অর্থাৎ রামকৃষ্ণ প্রচার। অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য ও উদ্দেশ্য সাধনের উপায় এবং স্বদেশে ও বিদেশে তার কার্যপ্রণালী কি হবে তা নির্ণীত হয়। উদ্দেশ্য সম্বন্ধে বলা হয়, মানবের হিতার্থ শ্রী শ্রী রামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করিয়াছেন ও কার্যে যাহা তাহার জীবনে প্রতিপাদিত হইয়াছে তাহার প্রচার এবং মানুষের দৈহিক, মানসিক ও পারমার্থিক উন্নতি কল্পে যাহাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হতে পারে সে বিষয়ে সাহায্য করা এই মিশন বা প্রচারের উদ্দেশ্য। মিশনের সাধারণ সভাপতির পদ অলঙ্কৃত করেন স্বামী বিবেকানন্দ স্বয়ং। কলকাতার কেন্দ্র পরিচালনা নিয়ম কানুন রচিত হয়। স্বামী ব্রহ্মানন্দজি ও স্বামী যোগানন্দজি যথাক্রমে মিশনের কলকাতা কেন্দ্রের সভাপতি ও সহসভাপতি এবং নরেন্দ্রনাথ মিত্র মহাশয় সম্পাদক হিসাবে নিযুক্ত হন। দুজন সহ সম্পাদকের পদে নিযুক্ত হন বাবু শ্রীযুক্ত ডাক্তার শশীভূষণ ঘোষ ও বাবু শ্রীযুক্ত শরৎচন্দ্র সরকার। উপরিউক্ত 2 দিনের সভায় গৃহীত সিদ্ধান্তগুলি এবং নবগঠিত প্রতিষ্ঠানটির কার্যধারা ফুটিয়ে দেখলে বোঝা যায় যে বর্তমানে পৃথিবীব্যাপী বিস্তৃত মঠ, মিশন, অদ্বৈত আশ্রম, বেদান্ত সোসাইটি প্রভৃতির প্রাতিষ্ঠানিক উৎস এই রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন। এই কারণে মঠ ও মিশনের ইতিহাসবেত্তা স্বামী গম্ভীরানন্দজি মহারাজ অ্যাসোসিয়েশন শব্দের অর্থ করেছেন সংঘ। 4 বছর পরে স্বামীজি সম্পাদিত ট্রাস্ট ডিডের মাধ্যমে রামকৃষ্ণ মঠ আইনানুগ স্বীকৃতি লাভ করে। আরো 8 বছর পরে আইন সিদ্ধ হয় রামকৃষ্ণ মিশন। 1910 আগস্ট মাসে তদানীন্তন যাবতীয় অনুমোদিত কর্মকেন্দ্রগুলিকে মঠ বা মিশনের পর্যায়ভুক্ত করা হয়। স্বামীজি প্রতিষ্ঠিত এই মিশন ত্যাগী ও গৃহীদের যৌথ সংস্থা, কিন্তু বাস্তব ক্ষেত্রে মিশনের কার্যক্রমের ঝুঁকি মুখ্যত ত্যাগীদের ওপর বর্তে ছিল। রাজনৈতিক ক্রিয়াকলাপে অযুক্ত, ধর্মান্তকরণ থেকে বিরত, জাত পাত, ধর্ম, ভাষা ইত্যাদি বিভেদকারী ভাবনা থেকে মুক্ত রামকৃষ্ণ মিশন শ্রী শ্রী রামকৃষ্ণের জীবন মিশনের সম্প্রসারিত রূপ মাত্র। এই মিশন একটি আধ্যাত্মিক ভাব আন্দোলনের শিকড় ঔপনিষদিক ঐতিহ্যে প্রথিত। অবশ্য এর সংগঠন ও কার্যপদ্ধতির মধ্যে কেউ কেউ খ্রিস্ট ধর্ম ও ঈশানুসরণ গ্রন্থের, বৌদ্ধ সংঘের এবং পাশ্চাত্যের সমাজের সাংগঠনিক কলাকৌশলের প্রচ্ছায়া দেখতে পেয়েছেন।
মিশনে মানব কল্যাণমূলক যাবতীয় কাজকর্ম সাধারণে প্রচলিত সমাজসেবা থেকে ভিন্ন। এসব কাজকর্ম সংঘের সদস্যদের আধ্যাত্মিক বিকাশের সাধন ক্ষেত্র। শিষ্য শরৎচন্দ্রকে স্বামীজি বলেছিলেন, পরের হিতে সাধন হচ্ছে আপনার আত্মার বিকাশের একটি উপায়, একটা পথ। এও জানবি এক প্রকারের ঈশ্বর সাধনা। এরও উদ্দেশ্য হচ্ছে আত্মবিকাশ। এসব বৈশিষ্ট্য লক্ষ্য করে জনৈক প্রখ্যাত সাহিত্যিক রামকৃষ্ণ নামাঙ্কিত আন্দোলন বা সংঘকে আধুনিক যাবতীয় ধর্মীয় আন্দোলন বা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ বলে চিহ্নিত করেছেন। হিস্ট্রি অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন এই গ্রন্থের ভূমিকা থেকে দ্রষ্টব্য এটি। স্বাস্থ্যের কারণে এবং পাশ্চাত্য থেকে আগত নতুন ভাব আন্দোলনের সহমর্মীদের সঙ্গ ও শিক্ষাদানের জন্য স্বামীজি আলমোড়া যান, কিন্তু নবজাত রামকৃষ্ণ মিশনের ওপর সতর্ক দৃষ্টি রাখেন। মিশন প্রতিষ্ঠার 10 সপ্তাহ পরে মিশনের কার্যকলাপের একটি চিত্র পাওয়া যায় তার এই চিঠি থেকে। কাজ শুরু হয়ে গেছে এবং বর্তমানে দুর্ভিক্ষ নিবারণই আমাদের কাছে প্রধান কর্তব্য। কয়েকটি কেন্দ্র খোলা হয়েছে এবং কাজ চলেছে। দুর্ভিক্ষ সেবা, প্রচার এবং সামান্য শিক্ষাদান এখনো পর্যন্ত অবশ্য খুব সামান্যভাবেই চলছে। যেসব ছেলেরা শিক্ষা দেন তাদের সুবিধা মতো কাজে লাগানো হচ্ছে। উপরিউক্ত এই অংশটি আমরা মার্গারেট এলিজাবেথ নোবেলকে লেখা স্বামীজির চিঠির 23/7/1897 একটি অংশ থেকে সাক্ষ্য পাই। মিশন প্রতিষ্ঠার 4.5 মাস পরে মার্গারেট নোবেলকে 17 সেপ্টেম্বর 1897 তারিখে লেখা স্বামী ব্রহ্মানন্দজির দীর্ঘ প্রতিবেদন থেকে জানা যায় যে আলমবাজার মঠে 23 জন সাধু এবং সাধু জীবন যাপনে ইচ্ছুক 6 জন যুবক বাস করছেন। শাস্ত্রাদির পঠন পাঠন পূর্ণ উদ্যমে চলেছে। নবীন সাধুদের প্রদত্ত সাপ্তাহিক বক্তৃতাগুলি জনপ্রিয় হয়ে উঠেছে। কলকাতায় বলরাম ভবনে মিশনের সাপ্তাহিক অধিবেশনে বাবু শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ ও বাবু শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্তের ভাষণ খুবই আকর্ষণীয় হয়েছিল। মাদ্রাজ কেন্দ্রে স্বামী রামকৃষ্ণানন্দজিকে সাহায্য করবার জন্য যে গুডউইন সেখানে যোগদান করেছেন। কলম্বোতে স্বামী শিবানন্দজি রাজযোগ ও গীতার ক্লাস নিচ্ছেন। স্বামী অখণ্ডানন্দজি মুর্শিদাবাদের কান্দিতে ও স্বামী ত্রিগুণাতীতানন্দজি দিনাজপুরের বিরল গ্রামে দুর্ভিক্ষ পীড়িতদের সেবা করছেন। লেটার্স অফ সিস্টার নিবেদিতা থেকে এ বিষয়ে সাক্ষ্য দেয়। এভাবে বিভিন্ন ক্ষেত্রে কার্যকর্ম সাবলীল গতিতে এগিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু গৃহভক্তদের প্রত্যাশিত ভূমিকা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে পড়েছিল। কর্মক্ষেত্র থেকে দূরে অবস্থান করলেও স্বামীজি মঠ ও নবপ্রতিষ্ঠিত মিশনের কর্মকর্তাদের প্রয়োজন মতো উপদেশ নির্দেশ দিচ্ছিলেন। নমুনা স্বরূপ এই রকম শিষ্য ব্রহ্মচারী শুদ্ধানন্দজিকে 11 জুলাই 1897 তারিখে স্বামীজি লিখছেন, জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হবে না।
গুরু ভাই স্বামী অখণ্ডানন্দজিকে 21শে ফেব্রুয়ারি 1900 তারিখে স্বামীজি লিখলেন, আমাদের মিশনে হচ্ছে অনাথ, দরিদ্র, মূর্খ চাষাভূষের জন্য। আগে তাদের জন্য করে যদি সময় থাকে তো ভদ্রলোকের জন্য। আবার 24শে জুলাই 1897 তারিখে লিখেছেন, যারা ভাবে যে সহায়তা এলে তারপর কার্য করব, তাদের দ্বারা কোনো কার্য হয় না। যারা ভাবে যে কার্যক্ষেত্রে নামলেই সহায় আসবে, তারাই কার্য করে। মিশনের কলকাতা কেন্দ্রে সভাপতি স্বামী ব্রহ্মানন্দজিকে 13ই সেপ্টেম্বর 1897 তারিখে লিখলেন, রামকৃষ্ণ সভা একদম জেঁকে যাক, হুজুকের পর হুজুক, বিরাম না যেন হয়, এই হলো সিক্রেট। প্রতিভাধর শুদ্ধ ব্রহ্মচারী শ্রদ্ধানন্দজিকে 11 জুলাই 1897 তারিখে স্বামীজি লিখছেন, তোমাদের নতুন নতুন মৌলিক চিন্তার চেষ্টা করতে হবে, তা না হলে আমি মরে গেলেই গোটা কাজটা চুরমার হয়ে যাবে। এইরকম করতে পারো, তোমরা সকলে মিলে একটা সভায় এই বিষয়ে আলোচনা করো। আমাদের হাতে যে অল্প স্বল্প সম্বল আছে, তা থেকে কি করে সবচেয়ে ভালো স্থায়ী কিছু কাজ হতে পারে। কিছুদিন আগে থেকে সকলকে এই বিষয়ের খবর দেওয়া হোক, সকলেই নিজের মতামত বক্তব্য বলুক, সেইগুলি নিয়ে বিচার হোক, বাদ প্রতিবাদ হোক, তারপর আমাকে তার একটা বিবরণ পাঠাও। এখানে উল্লেখযোগ্য যে 1898 জুলাই সেপ্টেম্বরে ব্রহ্মচারী শুদ্ধানন্দজি স্বামী নিরঞ্জনানন্দজির কাছে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন। স্বামীজি ছিলেন উৎসাহের অনির্বাণ শিখা। তিনি মিশনের কলকাতা কেন্দ্রের সভাপতি স্বামী ব্রহ্মানন্দজিকে আলমোড়া থেকে লিখলেন, নেক্সট মিটিং এ আমার গ্রিটিং দিও ও কহিও যে যদিও আমি শরীরের সহিত উপস্থিত নহি, তথাপি আমার আত্মা সেথায় যেথায় প্রভুর নাম কীর্তন হয়। এভাবে রামকৃষ্ণ মিশন অল্প সময়ের মধ্যে একটি সক্রিয় কল্যাণী শক্তি রূপে গড়ে ওঠে। মিশনের কলকাতা সভাগুলো বেশ সাফল্য করেছে জেনে স্বামীজি খুশি হন, কিন্তু মিশনের কাজকর্ম কিভাবে আরো সুসংগঠিত ও সম্প্রসারিত করা যায় সে বিষয়ে স্বামীজি উদ্বিগ্ন হয়ে ওঠেন। সেপ্টেম্বর মাসের শেষ ভাগে কাজের অগ্রগতির মূল্যায়ন করে স্বামীজি বুঝতে পারলেন এ পর্যন্ত উচ্চ স্তরের মধ্যেই কেবল কাজ হয়েছে, কিন্তু দুর্ভিক্ষ সাহায্য কেন্দ্রগুলিতে আমাদের কর্মবিভাগের কাজ শুরু হওয়ার পর থেকে নিম্নতর জাতিগুলিকেও আমরা প্রভাবিত করতে পারছি। ইতঃপূর্বে 5ই মে অর্থাৎ মিশনের গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধিবেশনের দিন মিসেস বুলকে স্বামীজি লিখেছিলেন, মাদ্রাজ, কলকাতা ও বোম্বাইয়ে 3টি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা তাঁর অভিপ্রায়। উদ্দেশ্য উল্লেখ করে বলেছিলেন, ওই 3 কেন্দ্র থেকে আমি ভারতবর্ষ আক্রমণ করতে চাই। আজ এ পর্যন্ত। পরবর্তী অংশ আমরা আগামী পর্বে পাঠ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।